আসসালামু আলাইকুম। আগ্রাবাদ মহিলা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লুৎফুন্নেসা চৌধুরী, প্রবাসী জীবনকেন্দ্র। আশা করি মেয়েরা সবাই ভালো আছো। আলোচনা করছিলাম উদ্ভিদ বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অণুজীব নিয়ে। ইতিমধ্যে আমি ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা শেষ করেছি। আজ আমার শেষ টপিকস ম্যালেরিয়া পরজীবী। তোমরা সিলেবাস যেহেতু দেখেছো, তোমরা জানো ম্যালেরিয়া পরজীবী এর একটি এডিশনাল পার্ট, যেখানে অণুজীব হিসেবে ম্যালেরিয়া পরজীবীকে স্থান দেওয়া হয়েছে। ম্যালেরিয়া পরজীবীর বর্ণনায় আমরা মূলত পড়ব হচ্ছে ম্যালেরিয়া পরজীবী কীভাবে আমাদের দেহে সংক্রমণ ঘটায়। পরজীবী হিসেবে সেটি ম্যালেরিয়া পরজীবীটি জীবনচক্র সম্পন্ন করতে তার দুটো পোষকের প্রয়োজন হয়, অর্থাৎ তার সম্পূর্ণ জীবনচক্র সম্পূর্ণ করতে সে একটিমাত্র প্রাণীর দেহে তার জীবনচক্র সম্পন্ন করতে পারে না। তার দুটো প্রাণী দেহ বা দুটো পশুর দেহ প্রয়োজন হয়। পর্যায়ক্রমে দুটো পশুর দেহের মাধ্যমে তার জীবনচক্র সম্পন্ন করে। তো মূলত আমরা এই দুটো পশুর দেহে তার জীবনচক্রের বিভিন্ন ধাপগুলো, পর্যায়গুলো এবং সেইভাবে পরজীবীটির পশুর দেহে তার জীবনচক্র সম্পূর্ণের মাধ্যমে পশুর দেহে রোগ সৃষ্টি বা ক্ষতি সাধন, এটি আমাদের পড়ার মূল উপজীব্য বিষয়। আজকে আমার এই ম্যালেরিয়া পরজীবী আলোচনায় যাওয়ার আগে ম্যালেরিয়া শব্দটি সম্পর্কে একটু বলতে চাই। বেশ গত শতাব্দীরও পূর্ব থেকে মানব জাতি কিন্তু ম্যালেরিয়া রোগে আক্রান্ত হচ্ছিল, অর্থাৎ ম্যালেরিয়া পরজীবী দ্বারা সৃষ্ট রোগে আক্রান্ত হচ্ছিল। যেহেতু ম্যালেরিয়া পরজীবী দ্বারা সৃষ্ট রোগ, তাই এটিকে ম্যালেরিয়া রোগ বা জরারোগ বলা হয়ে থাকে। এটি একটি মাত্র লক্ষণ, একটি অন্যতম লক্ষণ হচ্ছে জ্বর আসা, তাই এটিকে আমরা ম্যালেরিয়া জরারোগ বলে থাকি। ম্যালেরিয়া পরজীবীটি মানুষের দেহে প্রবেশের মাধ্যমে প্রবেশ করে তার জীবনচক্রে যে ধাপগুলো সম্পন্ন করে সেই সম্পন্ন করতে গিয়ে দেহে একটি অ্যালার্ম সৃষ্টি করে দেয়, অর্থাৎ দেহে যে ক্ষতি সাধন করে সে ক্ষতি সাধনের প্রেক্ষিতে দেহে একটা অ্যালার্ম জারি হয়ে যায় বা একটা সতর্কতা জারি হয়, যার ফলাফল বশতই আমাদের জ্বর আসে। এটি খুব সাধারণ একটি লক্ষণ। ম্যালেরিয়া শব্দটি সম্পর্কে বলতে গেলে আমি প্রথমেই বলবো ম্যাল শব্দটি হচ্ছে দূষিত। মেল শব্দের অর্থ হচ্ছে দূষিত, আর এরিয়া শব্দের অর্থ হচ্ছে বায়ু। ম্যালেরিয়া শব্দটি এসছে দূষিত বায়ু থেকে। যখন শতাব্দীরও পূর্বে মানুষ বারবার এই রোগে বা এই রোগে আক্রান্ত হচ্ছিল এবং প্রচুর বিপুল সংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছিল, তখন মনে করা হতো দূষিত বায়ু সেবনের কারণে এই রোগে আক্রান্ত হচ্ছে এবং এই বিপুল প্রাণহানি ঘটছে। পরবর্তীতে দীর্ঘ গবেষণার পর সর্বপ্রথম ফরাসি বিজ্ঞানী চার্লেস রেনাল সর্বপ্রথম উনি আবিষ্কার করেন বা উনি দেখতে পান বা উনি চিহ্নিত করেন যে এটি একটি পরজীবী দ্বারা সৃষ্ট রোগ। এটি কোনো বায়ু সেবনের মাধ্যমে বা দূষিত বায়ুর কারণে সৃষ্ট রোগ নয়, অর্থাৎ বায়ু দ্বারা বাহিত কোনো রোগ নয়, এটা বরং কি পরজীবী দ্বারা সৃষ্ট রোগ। এর পরবর্তী আরো বেশ দীর্ঘদিন গবেষণা এবং পর্যালোচনার পরে ভারতীয় একজন ব্রিটিশ বিজ্ঞানী, সেনাবাহিনীর বিজ্ঞানী ছিলেন উনি, তিনি সর্বপ্রথম এটা আইডেন্টিফাই করেন যে এটি আসলে মশকি দ্বারা বাহিত একটি রোগ, অর্থাৎ মশকির মাধ্যমে এটি একজন সুস্থ প্রাণীর দেহ থেকে, অর্থাৎ একজন অসুস্থ প্রাণীর দেহ থেকে পরজীবীটি অন্য একটি সুস্থ মানুষের দেহে বা প্রাণী দেহে সংক্রামিত হতে পারে। ম্যালেরিয়া পরজীবীর বৈজ্ঞানিক নাম ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ভাইভেক্স। সাধারণত আমরা আমাদের সবচেয়ে বেশি আক্রান্ত যে পরজীবীটি দ্বারা আমরা আক্রান্ত হয়ে থাকি ম্যালেরিয়া, সেটি হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স। প্লাজমোডিয়াম গণভুক্ত প্রায় 60টি প্রজাতি মাধ্যমে 60টি প্রজাতি মানুষ সহ সব প্রায় অনেক ধরনের প্রাণীর দেহে এই প্লাজমোডিয়াম গণভুক্ত 60টি প্রজাতির পরজীবী সংক্রমণ ঘটায় এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রাণীগুলোর দেহে জরারোগ সৃষ্টি করে থাকে। তো মানুষের দেহে যে 4টি প্লাজমোডিয়াম গণভুক্ত যে 4টি প্রজাতি মানুষের দেহে খুব সহজে সংক্রমণ ঘটায় এবং সবচেয়ে বেশি সংক্রমণ ঘটায় এবং ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে থাকে, সেই 4টি হলো প্লাজমোডিয়াম ভাইভেক্স। সর্বপ্রথমে তাকে স্থান দিচ্ছে, কারণ পৃথিবীতে সংক্রামিত ম্যালেরিয়া রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে আক্রান্ত পরজীবীটি হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স। প্লাজমোডিয়াম ভাইভেক্স ছাড়াও রয়েছে প্লাজমোডিয়াম ম্যালারি, প্লাজমোডিয়াম ওভাল, প্লাজমোডিয়াম ক্যালসিপ্যারাম। এই 4টি প্রজাতি মানুষের দেহে যুগ যুগ ধরে বেশ দীর্ঘদিন বা শতাব্দীর
বড় শতাব্দী ধরে মানুষের দেহে সংক্রমণের মাধ্যমে ম্যালেরিয়া জ্বররোগ সৃষ্টি করে আসছে। এই ম্যালেরিয়া পরজীবীটি মানুষের দেহে সংক্রমণের সময় মূলত একটি আগে এই জীবনচক্রে যে দুটো ধাপ রয়েছে, অর্থাৎ তার জীবনচক্র সম্পন্ন করতে যে মানুষ এবং মশকি দুটো পোষক প্রয়োজন হয়, তার জীবনচক্রে একটি অংশ তার ডিপ্লয়েড সাইটটা সে সম্পন্ন করে থাকে মূলত মানুষের দেহে। এরপর সে হ্যাপ্লয়েড গ্যামেট নিয়ে সে চলে যায় মশকের দেহে। মশকের দেহে সে যৌনজনন সম্পন্ন করে এবং আবার পুনরায় যৌনজনন সম্পন্ন করে ডিপ্লয়েড দশা প্রাপ্ত হলে, অর্থাৎ স্পোরোজয়েড দশায় সে আবার মানুষের দেহে একজন সুস্থ মানুষকে সংক্রমণের মাধ্যমে মশকের দেহ থেকে এই প্যারাসাইটগুলো মানুষের দেহে প্রবেশ করে। মানুষের দেহে ডিপ্লয়েড দশায় প্রবেশ করে এবং ডিপ্লয়েড দশায় বেশ কিছু ধাপ অতিক্রম করে সে পুনরায় আবার একটি অসুস্থ মানুষকে দংশনের মাধ্যমে অসুস্থ মানুষের দেহ থেকে ম্যালেরিয়া প্যারাসাইটটি মশকির দেহে চলে যায়। সেই মশকি যখন আবার পুনরায় অন্য কোনো সুস্থ মানুষকে দংশন করে, ঠিক তখনই মশকির দেহ থেকে সেটি আবার সুস্থ একজন মানুষের রক্তে চলে যায়। এভাবে একজন সুস্থ মানুষের দেহ থেকে অসুস্থ মানুষের দেহ থেকে বা একজন আক্রান্ত ব্যক্তির দেহ থেকে ম্যালেরিয়া প্যারাসাইটটি মশকির মাধ্যমে একটি দেহ থেকে অন্য একটি সুস্থ দেহে সংক্রামিত হয়ে যায় বা প্রবেশ করতে পারে। এখানে মশকি জাস্ট বাহক হিসেবে কাজ করে, তবে শুধুমাত্র সে বাহক নয়, যেহেতু ম্যালেরিয়া পরজীবীটির যৌনজনন মশকির দেহে সম্পন্ন হয়, তাহলে মশকির এই দেহে প্রবেশ ব্যতীত শুধু মানুষের দেহে সংক্রমণের মাধ্যমে ম্যালেরিয়া প্যারাসাইট তার জীবনচক্র সম্পন্ন করতে পারে না। মানুষের দেহে সংক্রমণ করার সময় সে বেশ কিছু ধাপ অতিক্রম করে, আমি একটু পরে সে আলোচনায় যাচ্ছি। বেশ কিছু ধাপ অতিক্রম করে সেই ধাপগুলো অতিক্রম করে সে যখন গ্যামেটে পরিণত হয়, অর্থাৎ ম্যাক্রো এবং মাইক্রো গ্যামেট, স্ত্রী এবং পুংগ্যামেটে পরিণত হয়, এই হ্যাপ্লয়েড দশা নিয়ে সে কিন্তু মানুষের দেহে প্রান্তীয় রক্তনালীতে অবস্থান করতে থাকে। 7 থেকে 10 দিনের মধ্যে কোনো মশকি যদি এই আক্রান্ত ব্যক্তিকে দংশন না করে, তাহলে আপনি সেই গ্যামেটগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। একজন আক্রান্ত ব্যক্তির দেহ থেকে প্যারাসাইট কিন্তু অন্য কোনো দেহে সংক্রমিত হতে পারে না এবং প্যারাসাইটগুলো ওখানেই ধ্বংসপ্রাপ্ত হয়। ইতিমধ্যে সে হয়তো সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধির কারণে মানুষের দেহে আক্রান্ত ব্যক্তির দেহে সমূহ ক্ষতি সাধন করতে পারে। এক্ষেত্রে যকৃৎ ধ্বংসপ্রাপ্ত হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে, আক্রান্ত ব্যক্তির মৃত্যুও ঘটতে পারে। কিন্তু যদি আক্রান্ত ব্যক্তির দেহে প্রান্তীয় রক্তনালীতে অবস্থানকালে কোনো মশকি দংশন করার মাধ্যমে আক্রান্ত ব্যক্তির রক্তনালী থেকে ম্যালেরিয়া প্যারাসাইটটি একজন সুস্থ মানুষের দেহে সংক্রামিত হয়ে যায় বা বাহিত হয়ে যায় এবং ইতিমধ্যে মশকির দেহে যৌনজনন সম্পন্ন করে ফেলে, তখন কিন্তু আবার একজন সুস্থ মানুষের দেহে প্রবেশকৃত মেরোজয়েডগুলো পুনরায় তার জীবনচক্র শুরু করতে পারে এবং আবার সে তার বংশবৃদ্ধি অব্যাহত রাখতে পারে। তাহলে দেখতে পাচ্ছি, যেহেতু মশকির দেহে, মশকি বলতে এখানে অ্যানোফিলিস মশকির দেহে মশা নয়, পুং মশা নয়, অর্থাৎ স্ত্রী মশকির দেহে এটি সংক্রামিত হয়। যেহেতু স্ত্রী মশকি মানুষের রক্তপান করে, তাই এটি একমাত্র বাহক হচ্ছে অ্যানোফিলিস মশকি। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় হচ্ছে, যেহেতু মশকির দেহে এই প্যারাসাইটটি যৌনজনন সম্পন্ন হয়, মশকি এই প্যারাসাইট বা ম্যালেরিয়া পরজীবীর মুখ্য পোষক এবং মানুষের দেহে যেহেতু একটা লম্বা সময় ধরে অবস্থান করে, তার জীবনচক্রে একটা লম্বা সময় অতিক্রম করে, এই মানুষ হচ্ছে ম্যালেরিয়া প্যারাসাইটের একজন গৌণ পোষক হিসেবে কাজ করছে। এবার আমি চলে যাচ্ছি ম্যালেরিয়া প্যারাসাইটটি বা পরজীবীটি তার জীবনচক্রে বিভিন্ন ধাপ কিভাবে সম্পূর্ণ করে পুনরায় তার বংশবৃদ্ধি করতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি, জীবনচক্র সম্পূর্ণ করার জন্য তার দুটো পোষক প্রয়োজন হয়, একটা হচ্ছে মানব দেহ এবং আরেকটি হচ্ছে মশকির দেহ। প্রথমে মানব দেহে প্রবেশের পরপরই সাধারণত 30 থেকে 45 ঘন্টার মধ্যে, আমি আবারও বলছি 30 থেকে 45 ঘন্টার মধ্যে মানব দেহে প্রবেশের 30 থেকে 45 ঘন্টার মধ্যে সে কি করে, সর্বপ্রথমে যকৃতে প্রবেশ করে এবং যকৃতে সে হ্যাপাটিক সাইজোগনি অধ্যায় বা পর্যায় সম্পন্ন করে। এরপরে সে হ্যাপাটিক সাইজোগনি প্রচুর পরিমাণে হ্যাপাটিক কোষ বা যকৃৎ কোষকে ধ্বংসপ্রাপ্ত করে, এরা যখন সংখ্যায় অধিক হয়ে যায়, তখন তারা মানুষের লোহিত কণিকায় প্রবেশ করে এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন করে।
এই এরিথ্রোসাইটিক সাইটোগনি সম্পন্ন করার পর এরা মূলত বেশ কয়েকবার পর্যায়ক্রমে সে মানুষের দেহে এরিথ্রোসাইটিক সাইটোগনি সম্পন্ন করে এবং সংখ্যায় প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়, প্রচুর পরিমাণে লোহিত কণিকা ধ্বংস করে এবং সংখ্যায় বৃদ্ধি পেয়ে এরা এরপর আক্রমণ করে পুনরায়। যখন এরা পুং এবং স্ট্রিগ্যামেটে পরিণত হয় তখন এই অবস্থায় মানুষের দেহে প্রান্তীয় রক্তনালীতে অবস্থান করে এবং এই সময় মশকি দ্বারা দংশিত হয়ে মশকির দেহে বাহিত হয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছি মশকির দেহ এবং মশকির দেহের একটা পর্যায়ক্রমে একটি কতগুলো ধাপ অতিক্রম করে সে পুনরায় কিন্তু যে স্পোরোজয়েডগুলো তৈরি করে থাকে বা তৈরি হয়ে থাকে মশকির দেহে, সেই স্পোরোজয়েডগুলো কিন্তু মশকির লালাগ্রন্থিতে অবস্থান করে। ফলে মশকি যখন পুনরায় কোনো সুস্থ মানুষকে আক্রমণ করে তখন তার লালাগ্রন্থি থেকে স্পোরোজয়েডগুলো আবার সুস্থ একজন মানুষের দেহে রক্তে প্রবেশ করে এবং প্রথমে সে যকৃতকে আক্রমণ করার মাধ্যমে মানব দেহে সে হেপাটিক সাইটোগনি, তারপর রক্তনালী রক্তকোষ লোহিত রক্তকণিকায় গিয়ে এরিথ্রোসাইটিক সাইটোগনি এবং এরপর আবার একজন মশকির দেহে বাহিত হলে মশকির ক্রপের ভিতরে দেখতে পাচ্ছি মশকির ক্রপের মধ্যে হচ্ছে গ্যামেটোগনি এবং গ্যামেটগুলো পরস্পর যৌন মিলনের মাধ্যমে মিলিত হলে যখন সেটি স্পোরে পরিণত হয় বা ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয় তখন সেটা স্পোরোগনি সম্পন্ন করে। স্পোরোগনি মূলত ক্রপের বাইরের দিকে প্রাচীর অবস্থাতে একটি মশকির দেহের একটি জীবনচক্রের কয়েকটি পর্যায়। আমি আজকে আলোচনা করবো তোমাদের সাথে মানব দেহে সংগঠিত যে দুটো বিশাল চক্র বা জীবনচক্রের যে বিশাল দুটো অংশ বা পর্যায় সে মানব দেহে সম্পন্ন করে থাকে, সেই দুটো অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মানব দেহে মশকি ম্যালেরিয়া প্যারাসাইট কর্তৃক অতিক্রান্ত পর্যায়গুলো। প্রথমত তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা চক্রাকারে আমি কয়েকটি ধাপের কথা চিত্র অঙ্কন করেছে। এটা মূলত হচ্ছে হেপাটিক সাইটোগনি, অর্থাৎ মানুষের দেহে প্রবেশের পর যকৃৎ কোষে ম্যালেরিয়া পরজীবীটি যে ধাপগুলো অতিক্রম করে থাকে তাকে আমরা হেপাটিক সাইটোগনি বলছি। যেহেতু হেপাটিক মানে যকৃৎ কোষে সম্পন্ন হয় বা যকৃতে সম্পন্ন করে, তাই এই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে হেপাটিক সাইটোগনি। এক্ষেত্রে সে সর্বপ্রথম প্রবেশ করে একটা প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইটোগনি সম্পন্ন করে, আবার পুনরায় উৎপন্ন মেরোজয়েডগুলো পুনরায় আবার যকৃৎ কোষকে আক্রমণ করে এবং পুনরায় সে চক্রটা সম্পন্ন করে থাকে। দুইটি পর্যায়ে সম্পন্ন করে। প্রথম পর্যায়টিকে আমরা বলছি প্রি এরিথ্রোসাইটিক সাইটোগনি এবং পরের উৎপন্ন একবার আক্রান্ত করে মুক্ত সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত মেরোজয়েডগুলো যখন আবার সুস্থ কোনো হেপাটিক কোষগুলোকে আক্রমণ করে এবং সংখ্যা বৃদ্ধি ঘটে তাকে আমরা পোস্ট এরিথ্রোসাইটিক সাইটোগনি বলছি। এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই, সাধারণত আমাদের দেহ ইমিউন সিস্টেমটি প্রাকৃতিকভাবে এমন মজবুত বা এমন শক্তভাবে তার বেষ্টনী তৈরি করে রাখে, ফলে আমাদের দেহে প্রবেশকৃত অনুপ্রবেশকৃত যে কোনো অজানা অচেনা অণুজীবটি অ্যান্টিজেন হিসেবে বিবেচিত হয় এবং আমাদের দেহে তাকে বধ করার জন্য অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যায়। স্বাভাবিকভাবে হাইপোথ্যালামাস উত্তেজিত থাকে, দেহে অ্যালার্ম জারি হয়ে যায় এবং তাকে বধ করার জন্য অ্যান্টিবডি প্রস্তুত হয়, আমাদের জ্বর আসে। এক্ষেত্রে একটু একটা বিষয় লক্ষ্য করে দেখো আমি কি বলেছি। প্রথমে আমাদের দেহে অপরিচিত অণুজীবটি চিহ্নিত হওয়ার পর তাকে বধ করার জন্য হাইপোথ্যালামাস অ্যান্টিবডি প্রস্তুত হতে থাকে। ইতিমধ্যে যদি তাকে বধ করা সম্ভব না হয় তখন কিন্তু হাইপোথ্যালামাস উত্তেজিত হয়, অ্যালার্ম জারি হয়, সতর্কতা অবলম্বন করা হয় এবং তার ফলপ্রসূতিতে আমাদের জ্বর আসে। এই যে একটা সময় ব্যাপী ব্যাপারটা ঘটছে, প্রথমে আমাদের দেহে অনুপ্রবেশকৃত এই মশকের দেহ থেকে আমাদের দেহে অনুপ্রবেশকৃত সেই ম্যালেরিয়া পরজীবী আমাদের দেহের জন্য পরিচিত নয়, সম্পূর্ণ অপরিচিত একটি অণুজীব। প্রথমেই তাকে আমরা চিহ্নিত করতে পারি না বা আমাদের দেহ তাকে চিহ্নিত করতে পারে না, তারা সংখ্যায় কম থাকে। দেহে প্রবেশের 30 থেকে 45 মিনিটের মধ্যে 45 ঘন্টার মধ্যে এটি আমাদের যকৃৎ কোষকে আক্রমণ করে এবং তার হেপাটিক সাইটোগনি পর্যায়টি সম্পন্ন করার জন্য কাজ শুরু করে। এবং প্রথমে যখন সে প্রি এরিথ্রোসাইটিক সাইটোগনি সম্পন্ন করে সে কিন্তু সংখ্যায় অনেক বেশি হয়ে যায়। ধরে নিতে পারি যদি আমরা প্রবেশকৃত অণুজীবটি একটি হয় সংখ্যায়, সেটি কিন্তু একবার প্রি এরিথ্রোসাইটিক সাইটোগনি সম্পন্ন করার পর সংখ্যায় বেশ অসংখ্য হয়ে যাচ্ছে। সেই অসংখ্য অণুজীবগুলো আবার অসংখ্য হেপাটিক কোষকে আক্রমণ করে যখন আবার অনেকগুলো সংখ্যায় অধিক হয়ে যায় একটা নির্দিষ্ট সময় পর, যেমন 30 থেকে 45 ঘন্টা পর আমাদের দেহের কন্ডিশন গিয়ে দাঁড়ায়, আমাদের দেহ কিন্তু তখন এই অধিক সংখ্যক অচেনা অপরিচিত অ্যান্টিজেনকে আইডেন্টিফাই করতে পারে
অর্থাৎ তার উপস্থিতি টের পায় এবং তাকে বধ করার জন্য কাজ শুরু করে দেয়। তাহলে আমাদের দেহে আলটিমেটলি তখন কিন্তু অনেকগুলো যকৃৎ কোষ আক্রান্ত হয়ে গিয়েছে এবং তখন কিন্তু আমাদের দেহে একটা সতর্কতা জারি হয়, আমাদের কিছু কিছু লক্ষণ প্রকাশ পায়, আমরা অস্বস্তি বোধ করতে থাকি এবং জ্বরের হাইপোথ্যালামাস উত্তেজিত হয় এবং আমাদের দেহে জ্বর আসে। এরপর কিন্তু মূলত শুরু হয় আমাদের অ্যান্টিবডি তৈরির কাজ পুরোদমে শুরু হয়ে যায়। ইতিমধ্যে সে তার চক্রটি কয়েকবার সম্পন্ন করে, অর্থাৎ হেপাটিক সাইটোগনি সম্পন্ন করে ঝাঁকে ঝাঁকে উৎপন্ন সেই মেরোজয়েডগুলো কিন্তু এবার লোহিত রক্তে প্রবেশ করে এবং লোহিত কণিকাকে আক্রমণ করে। ইতিমধ্যে তাদেরকে আমরা চিহ্নিত করে, আমাদের দেহ তাদেরকে চিহ্নিত করে এবং অ্যান্টিবডি তৈরির জন্য প্রস্তুতির কাজ চলতে থাকে। কিন্তু হেপাটিক সাইটোগনির পর যখন সে এরিথ্রোসাইটিক সাইটোগনিতে প্রবেশ করে তখনই মূলত লক্ষণগুলো প্রকাশ পায় এবং আমাদের দেহের বিভিন্ন ধরনের লক্ষণগুলো প্রকাশ পায় এবং তখনই কিন্তু আমরা পরীক্ষার মাধ্যমে তাকে চিহ্নিত করতে পারি। অর্থাৎ যতক্ষণ সে হেপাটিক সাইটোগনি করে বা আমাদের যকৃৎ কোষ আক্রমণ করে তখন কিন্তু আমাদের রক্ত পরীক্ষার মাধ্যমে ম্যালেরিয়া চিহ্নিত করা সম্ভব হয় না, বা রক্ত পরীক্ষার মাধ্যমে ম্যালেরিয়া জীবাণুকে আমরা প্যারাসাইটকে চিহ্নিত করতে পারি না। কিন্তু যখন তা লোহিত কণিকায় সংক্রমণ করে তার পর্যায়গুলো সম্পন্ন করতে থাকে, অর্থাৎ এরিথ্রোসাইটিক সাইটোগনি সম্পন্ন করতে থাকে, তখন কিন্তু আমরা তার উপস্থিতি টের পাই বা তার লোহিত কণিকায় তার উপস্থিতি আমরা চিহ্নিত করতে পারি এবং প্রয়োজনীয় ড্রাগ গ্রহণের মাধ্যমে তার নিয়ন্ত্রণে আনার জন্য ওষুধপত্র আমরা গ্রহণ করতে পারি। তাহলে আমি চলে যাচ্ছি প্রথমে হেপাটিক সাইটোগনি কিভাবে আমাদের যকৃৎ কোষে এরা সংক্রমণ ঘটায় এবং কাজ করে থাকে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে আমি একটি মাকো আকৃতির স্পোরোজয়েড তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের বইয়ের চিত্রটি আছে। এটা আমাদের একটি যকৃৎ কোষ হিসেবে যদি আমরা ধরে নিই তাহলে আমাদের যে কোনো একটি আমাদের সুস্থ স্বাভাবিক দেহে সুস্থ স্বাভাবিক যকৃতের একটি খুব স্বাভাবিক যকৃৎ কোষে মাত্র প্রবেশকৃত মশকি দেহ থেকে মাত্র প্রবেশকৃত মাকো আকৃতি স্পোরোজয়েডটি যকৃৎ কোষকে আক্রমণ করলো এবং আক্রমণ করার পর সেটি ভেতরে গিয়ে একটি গোলাকার আকৃতি মাকো আকৃতি থেকে ধীরে ধীরে স্ফীত হয়ে একটি গোলাকৃতির ক্রিপ্টোজয়েডে পরিণত হলো। আমি আবারও বলছি, স্পোরোজয়েড হিসেবে প্রবেশ করলো, যকৃৎ কোষে প্রবেশ করে স্ফীত হয়ে এটি ক্রিপ্টোজয়েডে পরিণত হলো। ইতিমধ্যে যকৃৎ কোষে নিউক্লিয়াসও কিন্তু অবস্থান করছে। ক্রিপ্টোজয়েডটি যকৃৎ কোষের ভেতরে আরো স্ফীত হয়ে ক্রিপ্টোজয়েডের নিউক্লিয়াসটি বেশ কিছু অংশে বা খণ্ডে বিভক্ত হয়ে যায়। এই অবস্থাকে বলা হচ্ছে সাইজন। সাইজনটি কিন্তু আরো স্ফীত হয়ে এবং চারপাশে সাইটোপ্লাজম এবং কোষ প্রাচীর দ্বারা আবদ্ধ হয়ে, অর্থাৎ প্রত্যেকটি খণ্ড বিখণ্ড অসংখ্য বিভক্ত নিউক্লিয়াসগুলো প্রত্যেকটি তার চারপাশে সাইটোপ্লাজম এবং কোষ প্রাচীর দ্বারা আবদ্ধ হয়ে ক্রিপ্টোম্যারোজয়েডে পরিণত হয়েছে। ক্রিপ্টোম্যারোজয়েডগুলো একটু পরেই যকৃৎ কোষের নিউক্লিয়াসকে বিশ্লিষ্ট করে এবং যকৃৎ কোষের পর্দাকে বিদীর্ণ করে ক্রিপ্টোম্যারোজয়েড রূপে বাইরে বের হয়ে আসে। এখানে বের হয়ে কিন্তু সে ক্ষান্ত নয়, সে আবার পুনরায় নতুন এবং সুস্থ যকৃৎ কোষকে সংক্রমণ ঘটায়। সুস্থ স্বাভাবিক যকৃৎ কোষকে সংক্রমণ ঘটিয়ে এটি দেখতে পাচ্ছ এখানে ক্রিপ্টোম্যারোজয়েড গুলো বের হয়ে আসছে এবং পুনরায় সে আবার নতুন করে যকৃৎ কোষকে সংক্রমণ ঘটাচ্ছে। আমি এখানে স্টেপগুলো আবার বলে যাচ্ছি। মানুষের দেহ হতে মানুষের দেহে প্রবেশকৃত অনুজীবটির পর্যায়টি হচ্ছে স্পোরোজয়েড। স্পোরোজয়েড গুলো যকৃৎ কোষে সংক্রমণ ঘটিয়েছে এবং পরিণত হয়েছে ক্রিপ্টোজয়েডে। ক্রিপ্টোজয়েড গুলোর পরবর্তী হচ্ছে স্পোরোজয়েড, ক্রিপ্টোজয়েড, সাইজন, ক্রিপ্টোম্যারোজয়েড। ক্রিপ্টোম্যারোজয়েড হিসেবে যকৃৎ কোষ থেকে বিদীর্ণ করে বের হয়ে আসছে এবং পুনরায় যকৃৎ কোষকে সংক্রমণ করেছে। যকৃৎ কোষকে সংক্রমণ করে সে আবার ভিতরে প্রবেশ করে ক্রিপ্টোম্যারোজয়েডটি আবার স্ফীত গোলাকৃতি নিউক্লিয়াস ধারণ করেছে। সে গোলাকৃতি নিউক্লিয়াসটি আবার বিশ্লিষ্ট হয়ে সাইজন দশা, যথারীতি সাইজন দশার পরে আবার সাইটোপ্লাজম এবং কোষ প্রাচীর নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কোষে পরিণত হয়েছে, যাদেরকে আমরা মেটাক্রিপ্টোম্যারোজয়েড বলছি। প্রথমে এরিথ্রোসাইটিক হেপাটিক সাইটোগনির ক্ষেত্রে আমরা প্রথম যে যকৃৎ কোষের সংক্রমণের ফলে উৎপন্ন মেরোজয়েডগুলোকে ক্রিপ্টোম্যারোজয়েড বলছি, কিন্তু সেটি যখন দ্বিতীয় দফায় যকৃৎ কোষকে সংক্রমণ করছে তখন তাদেরকে আমরা মেটাক্রিপ্টোম্যারোজয়েড বলছি। এই জিনিসটা তোমরা কিন্তু মাথায় রাখবে। আমরা চিহ্নিত করার ক্ষেত্রে বা চিত্র এঁকে পুরো পর্যায়টি বর্ণনা করার ক্ষেত্রে স্টেপগুলো যাতে আমাদের কখনো ভুল না হয়। আমি আবারও বলে যাচ্ছি, স্পোরোজয়েড হিসেবে প্রবেশ করেছিল, তারপর ক্রিপ্টোজয়েড, সাইজন, ক্রিপ্টোম্যারোজয়েড দ্বিতীয় দফায় যকৃৎ কোষকে সংক্রমণ ঘটায় এবং ক্রিপ্টোম্যারোজয়েড থেকে আবার পুনরায় সাইজন
মেটাক্রিপ্টোমেরোজয়েড হিসেবে এরা বের হয়ে আসে, যাদেরকে আমরা জেনারেলি মেরোজয়েড বলে থাকি। এই প্রচুর পরিমাণ মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো মূলত মেরোজয়েড হিসেবে আমাদের রক্তনালীতে অবমুক্ত হয় এবং আমাদের রক্তনালীতে অবস্থিত রেড ব্লাড সেল বা লোহিত কণিকাকে সংক্রমণ ঘটে। শুরু হয়ে যায় আমাদের দেহে এরিথ্রোসাইটিক সাইজোগনির পর্যায়গুলো। এরিথ্রোসাইটিক সাইজোগনির ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ সর্বপ্রথম প্রবেশকৃত এই মেরোজয়েড গুলো আমাদের রেড আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেলকে সংক্রমণ ঘটিয়েছে এবং প্রবেশকৃত মেরোজয়েড গুলো দেখো প্রবেশ করার সাথে সাথে সে বেশ স্ফীত গোলাকৃতি আকার ধারণ করেছে, আমরা ট্রোফোজয়েড বলছি। ট্রোফোজয়েডটি পুনরায় ট্রোফোজয়েডের মাঝখানে একটু ক্ষুদ্র গহ্বরা আবির্ভূত হয়। গহ্বরটি সময়ের সাথে সাথে ধীরে ধীরে বাড়তে থাকে, কোষের আকৃতি বাড়তে থাকে। আমি আবারও বলছি, রেড ব্লাড সেল কিন্তু ভেতরে এই ট্রোফোজয়েডকে নিয়ে আকৃতিতে বাড়তে থাকে। যেহেতু ট্রোফোজয়েডের আকৃতি বাড়তে থাকে, বাধ্য হয়ে রেড ব্লাড সেলের আকৃতিও বাড়তে থাকে। মাঝখানে যে আবির্ভূত গহ্বর সেটি কিন্তু ক্রমান্বয়ে বড় হতে থাকে এবং তার নিউক্লিয়াস এবং ট্রোফোজয়েডের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম চারপাশে সজ্জিত হতে থাকে। তোমরা দেখতে পাচ্ছ নিউক্লিয়াস একপাশে চলে আসছে, সাইটোপ্লাজম সহ পুরো কোষীয় অংশটি চারপাশে দেখতে পাচ্ছ তোমরা। সাইজনকে সিগনেট রিং বলা হচ্ছে, অর্থাৎ ট্রোফোজয়েডের সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াসটি চারপাশে সজ্জিত হচ্ছে, নিউক্লিয়াস একপাশে চলে আসছে, মাঝখানে গহ্বরটি বর্ধিত হচ্ছে। এই অবস্থায় এটা দেখতে অনেকটা রিং এর মতো মনে হয়, যার কারণে একে বলা হচ্ছে সিগনেট রিং। এই সিগনেট রিং অবস্থার পরবর্তীতে মাঝখানে গহ্বরটি হঠাৎ করে ধীরে ধীরে দূরীভূত হয়ে যাচ্ছে এবং ভেতরে সাইটোপ্লাজমটি আবার একীভূত হয়ে নির্দিষ্ট আকৃতি ব্যতিরেকে একটি অনিয়তকার অবয়ব ধারণ করে, যাকে আমরা এমিবয়েড ট্রোফোজয়েড বলছি। আমি আবার একটু প্রথম থেকে বলে আসছি, মেরোজয়েড যখন রক্তনালীতে প্রবেশ করে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকাকে সংক্রমণ ঘটায়, ভেতরে প্রবেশ করার সাথে মেরোজয়েডটা ভেতরে লোহিত রক্তকণিকার কোষের ভেতরে প্রবেশ করার সাথে সাথে গোলাকৃতির আকার ধারণ করে এবং এই পর্যায়কে বলা হচ্ছে ট্রোফোজয়েড। ট্রোফোজয়েড গুলো পরবর্তীতে সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সহ বিস্তৃত হতে থাকে এবং মাঝখানে গহ্বরটা বড় হতে থাকে। এই অবস্থায় অনেকে রিং আকৃতি ধারণ করে, একে বলা হচ্ছে সিগনেট রিং। সিগনেট রিং এর পর মাঝখানে গহ্বরটি দূরীভূত হয়ে যাচ্ছে, সাইটোপ্লাজম একীভূত হয়ে যাচ্ছে এবং নির্দিষ্ট আকৃতি ব্যতিরেকে এটি একটি অনিয়তাকার আকৃতি লাভ করছে, যাকে আমরা এমিবয়েড ট্রোফোজয়েড বলছি। এমিবয়েড ট্রোফোজয়েড আকৃতি ধারণ করার পর এই লোহিত রক্তকণিকার চারপাশে কতগুলো দানার আবির্ভূত হয়, একে সাফনার্স দানা বলা হয়। সাফনার্স দানার উপস্থিতি কিন্তু আমাদের দেহে যখন আমরা রক্ত পরীক্ষা করা হয়, অর্থাৎ ম্যালেরিয়া রোগ বা ম্যালেরিয়া জনরোগ কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ডাক্তার যখন আক্রান্ত ব্যক্তিকে রক্ত পরীক্ষার জন্য দেওয়া হয়, তখন রক্ত কোষগুলো বা লোহিত রক্তকণিকার কাউন্টিং অর্থাৎ সংখ্যা কত এবং রক্তনালী রক্তে সাফনার্স দানার উপস্থিতি ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় আক্রান্ত ব্যক্তির দেহে ম্যালেরিয়া প্যারাসাইট আছে কিনা, অর্থাৎ ব্যক্তিটি ম্যালেরিয়া প্যারাসাইট দ্বারা আক্রান্ত কিনা। যাই হোক, এমিবয়েড ট্রোফোজয়েডের চারপাশে যে দানার উপস্থিতি দেখা যায় সেটি কিন্তু একটি প্রতিবিষ প্রক্রিয়া, অর্থাৎ এটি এমিবয়েড ট্রোফোজয়েড দশা পর্যন্ত আসার পর রক্ত কোষটি ঐসমলোহিত রক্ত কোষটি তাকে প্রতিরোধমূলক কিছু দানা সৃষ্টি করে, সেই দানাগুলোই হচ্ছে সাফনার্স দানা। এর পরবর্তীতে এমিবয়েড ট্রোফোজয়েডের ভেতরে নিউক্লিয়াস গুলো বা বিশ্লিষ্ট পুরো সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াসটি বিশ্লিষ্ট হয়ে বেশ কিছু খণ্ডে বিভক্ত হয় এবং একটি সুন্দরভাবে এরা সজ্জিত হয়। এই দশাটাকে বলা হচ্ছে সাইজন দশা। আমরা পুরো এর আগেও কিন্তু সাইজন দশার কথা পড়েছি। নিউক্লিয়াসটা বিশ্লিষ্ট হয়ে পরিধির দিকে সুন্দরভাবে সজ্জিত হয়ে যাওয়াকে সাইজন বলা হয়। সাইজন দশাতে এই ক্ষেত্রে লোহিত কণিকার সাইজন দশাতে একটু ব্যতিক্রম হচ্ছে, এর মাঝখানে কিছু হিমোজয়েড নামক কিছু পদার্থে উপস্থিত হয়। এই হিমোজয়েড পদার্থের উপস্থিতি এটা মূলত হচ্ছে কোষের বজ্র পদার্থগুলো মাঝখানে জমা হয়। এই হিমোজয়েনের উপস্থিতি কিন্তু আমাদের দেহে প্রতিক্রিয়া সৃষ্টি করে, ফলে পরবর্তীতে এই হিমোজয়েনের উপস্থিতির কারণে আমাদের দেহে পাইরোজেন বেড়ে যায় এবং জ্বর আসে। পরবর্তীতে সাইজনগুলো
চারপাশে তোমরা দেখতেই পাচ্ছ, চারপাশে সাইটোপ্লাজম এবং কোষ প্রাচীরের অংশবিশেষ একীভূত হয়ে একটি পৃথক পৃথক কোষ সৃষ্টির জন্য প্রস্তুতি গঠন করে। এই সময় দেখতে এটাকে একেবারে গোলাপের পাপড়ির মতো লাগে, যার কারণে একে বলা হচ্ছে রোজেট। আমি আবারও বলছি, সাইটোপ্লাজম সহ কোষ প্রাচীর আবির্ভূত হওয়ার এই গোলাপের পাপড়ির মতো এই দশাটাকে, গোলাপের মতো দশাটাকে বলা হচ্ছে রোজেট। রোজেটের পরবর্তী দশায় প্রত্যেকটি কোষ নিউক্লিয়াস সহ কোষ প্রাচীর সহ সাইটোপ্লাজম নিয়ে পৃথক পৃথক কোষে পরিণত হয়, অর্থাৎ একটি লোহিত রক্তকণিকার ভেতরে অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট ছোট্ট ছোট্ট ম্যারোজয়েটের উদ্ভব ঘটে। এই ম্যারোজয়েট গুলো পুনরায় দেহ থেকে বের হয়ে একটি রক্ত প্রাচীর, লোহিত রক্তকণিকার প্রাচীরকে বিদীর্ণ করে বের হয়ে আসে এবং রক্তনালীতে অবস্থিত আরো নতুন নতুন লোহিত রক্তকণিকাকে সংক্রমণ ঘটে এবং এই চক্রের পুনরাবৃত্তি ঘটতে থাকে। অর্থাৎ বারবারই কিন্তু আমাদের লোহিত কণিকা সংক্রামিত হতে নতুন করে আবির্ভূত ম্যারোজয়েট দ্বারা পুনরায় বা বারবারই এটি সংক্রমণের মাধ্যমে লোহিত কণিকা বিশ্লিষ্ট হচ্ছে, প্যারাসাইটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং লোহিত কণিকার সংখ্যা কমে যাচ্ছে। ফলে যখন আক্রান্ত ব্যক্তির রক্ত পরীক্ষা করা হয় তখন কিন্তু লোহিত কণিকার কাউন্টিং অর্থাৎ সংখ্যা অনেক কম দেখতে পাওয়া যায় এবং রক্তের মধ্যে সাবনার্স দানার উপস্থিতি চিহ্নিত করা যায়। এট এ টাইম এখানে যে হিমোজয়েন দেখতে পাচ্ছ, হিমোজয়েন রক্ত অবমুক্ত হয়। রক্ত অবমুক্ত হলে তাকে প্রতিরোধমূলক কিছু পাইরোজেন নিঃসৃত হয়। সেই পাইরোজেনের উপস্থিতি আমাদের কি হয়, হাইপোথ্যালামাসকে উত্তেজিত করে, ফলে আমাদের দেহ উত্তেজিত হয়ে আমাদের দেহে জ্বর আসে, অর্থাৎ অ্যালার্ম জারি হয় এবং দেহের চারপাশে পরিধিতে আমাদের সমস্ত লোমকূপ বন্ধ করে দেওয়া হয়। ফলে আমাদের দেহের ভিতর থেকে কোনোভাবেই সুপ্ত তাপটা বাইরে বেরোতে পারে না, ফলে আমাদের দেহ উত্তপ্ত হয়ে যায় বা জ্বর আসে। এই ছিল আমাদের কিভাবে ম্যালেরিয়া প্যারাসাইট আমাদের দেহকে আক্রমণ করলে কিভাবে জ্বর আসে বা কেন জ্বর আসে তার কারণের ব্যাখ্যা। যাই হোক, এই প্রক্রিয়া বারবার কিন্তু চলতে থাকে, লোহিত কণিকার সংখ্যা হ্রাস পেতে থাকে এবং ম্যারোজয়েটের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এই একটি পর্যায়ে গিয়ে সমস্ত ম্যারোজয়েট গুলো কিন্তু আর রক্তনালীকে আর সংক্রমণ ঘটে না। কিছু কিছু ম্যারোজয়েট এখানে গ্যামেটে পরিণত হয়, অর্থাৎ ম্যারোজয়েট গুলো কখনো কখনো ছোট্ট আকৃতি, ছোট এবং বড় দুই ধরনের কোষে পরিণত হয়। ছোট কোষটি বড় নিউক্লিয়াস যুক্ত এবং বড় কোষটি ছোট্ট নিউক্লিয়াস যুক্ত কোষে পরিণত হয়। ছোট্ট কিন্তু বড় নিউক্লিয়াস যুক্ত কোষটি হচ্ছে মাইক্রোগ্যামেট বা পুংগ্যামেট এবং বড় আকৃতির বেশি সাইটোপ্লাজম যুক্ত কিন্তু ছোট্ট নিউক্লিয়াস বিশিষ্ট এই কোষটিকে বলা হচ্ছে ম্যাক্রোগ্যামেট, এটি হচ্ছে স্ট্রিগ্যামেট। এই পুং এবং স্ট্রিগ্যামেট অর্থাৎ গ্যামেটোফাইটিক এই দশাটা নিয়ে মূলত আমাদের দেহের রক্তনালী, প্রান্তীয় রক্তনালীতে অবস্থান করে ম্যালেরিয়া প্যারাসাইট। এর ইতিমধ্যে যদি কোনো মশকি দ্বারা দংশিত হয় সেক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির রক্তনালী থেকে এই মাইক্রো এবং ম্যাক্রো গ্যামেটগুলো অর্থাৎ পুং এবং স্ত্রী গ্যামেটগুলো মশকির দেহে প্রবেশ করে এবং মশকির দেহে পরবর্তী পর্যায়গুলো সম্পন্ন করে। এখন এই পর্যন্ত এই ছিল আমার আজকের আলোচনা। এখানে প্রশ্নগুলো কেমন হতে পারে খুব সহজভাবে ইন্ডিকেট করতে পারে। মানুষের দেহে সংক্রমিত, মানুষের দেহে প্রবেশের পর প্রথম যে পর্যায় সম্পন্ন করে তা উল্লেখ করো, চিত্রসহ বর্ণনা করো। স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ প্রথমে সে যকৃতকে আক্রমণ ঘটায়, অর্থাৎ হেপাটিক সাইজোগনি তোমাকে বর্ণনা করতে হবে। অথবা বলতে পারে মানুষের রক্তনালীতে যে সংক্রমণ ঘটায় বা পরবর্তীতে যে সংক্রমণ ঘটায় তার, অর্থাৎ রক্তনালীর ক্ষেত্রে প্রবেশের পর সে লোহিত রক্তকণিকাকে সংক্রমণ ঘটে এবং সেটি সংক্রমণটিকে ইরিথ্রোসাইটিক সাইজোগনি বলা হয়। ইরিথ্রোসাইটিক সাইজোগনি তোমাকে চিত্রসহ তখন বর্ণনা করতে হতে পারে। রক্ত আসার কারণকে ব্যাখ্যা করো, সেটা বর্ণনা করতে হতে পারে। মানুষের দেহে সংক্রাম সম্পন্ন দুটো পর্যায়ে তুলনামূলক চিত্র উপস্থাপন করো। একটি হায়াবিলিটি কোশ্চেন বা উচ্চতর দক্ষতা প্রশ্ন। এই প্রশ্নটা উত্তর করতে হলো তোমাকে আমি যেভাবে বোর্ডে দুটো চিত্র এঁকে পুরো প্রক্রিয়া বর্ণনা করেছি সেভাবে পুরো প্রক্রিয়া বর্ণনা করতে হবে। তাহলে এই ছিল আমার আজকে আলোচনা। আশা করি মেয়েরা তোমরা আমার আজকে আলোচনা থেকে বিষয়গুলো অনুধাবন করবে, চর্চা করবে বইয়ে, এবং যেহেতু পুরোপুরি দেখতেই পাচ্ছ এটা পুরো চিত্র, একটি চিত্রের উপর ভিত্তি করে পুরো বর্ণনা করতে হয়েছে। চিত্রটা ভালো করে চর্চা করবে তাহলে বর্ণনা করতে তোমাদের আর তেমন কোনো প্রশ্ন হবে না। প্রত্যেকটা স্টেপ মনে রাখবে, স্টেপগুলো মনে রাখলে আসলে পুরো প্রশ্নটা উপস্থাপন করা বা বিবৃতি করা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ভালো করে চর্চা করো, প্রশ্নগুলো প্রস্তুত করে ফেলো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।